আমার সাথে এমনটা কেন করলে দাদাজান? তুমি জানতে আমি বিয়ে নামক বন্ধন থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে রেখেছিলাম। তবু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এই বিয়েটা করলাম। কারণ আমি চাইনি আমার জন্য আমার দাদাজান কষ্ট পাক, তার শেষ ইচ্ছাটা পূর্ণ থাক। কিন্তু তুমি কি করলে? আমার ডিপার্টমেন্টের ছাত্রীর সাথেই আমাকে বেঁধে দিলে, যাকে আমি একটু পছন্দ করি না, অথচ আজ সে আমার ওয়াইফ। আমার ভাগ্যের ওপর রীতিমতো হাসি পাচ্ছে। ট্রাস্ট মি দাদাজান, তোমার থেকে এমনটা কখনো আশা করিনি। দিন শেষে তুমি মানুষটাও আমাকে চিনলা না। এই অসহনীয় ব্যথাটা কোথায় রাখি বলো তো দাদাজান? ভোর রাতে সোবাহান খান নামাজ আদায় করে বাগানে এসেছিলেন হাঁটাহাঁটি করার জন্য। এটা ওনার নিত্যদিনের অভ্যাস। সকালের শীতল বাতাসটা উনি গায়ে মাখাতে বেশ পছন্দ করেন। একই সঙ্গে বাগানে থাকা হরেক রকমের ফুল, ফল, ওষুধ গাছের ঘ্রাণ নিতেও খুব ভালোবাসেন। পাখিদের মিষ্টি সুরে গাওয়া গান, কিচিমিচির শব্দ বেশ উপভোগ করেন। বলতে গেলে মানুষটা একদম প্রকৃত প্রেমী। পূর্বপুরুষের ভিটা জমি সব গ্রামে। ওনার জন্ম গ্রামে হলেও পড়ালেখা ও চাকরির সুবাদে শহরে আসা। তারপরে এখানে চিরস্থায়ী হয়ে নতুন সংসার পাতা মানুষটা আজও নিজের গ্রামে কাটানো কিশোরকাল বড্ড মিস করেন। বারবার ছুটে যেতে ইচ্ছে করে ওই দূর সবুজ গ্রান খোলা গ্রামের বাড়িতে। কিন্তু চাইলেও তো আর সব সম্ভব নয়। নিজের প্রিয়তমা হারিয়ে এই বৃদ্ধ বয়সে বৌমা নাতির প্রতিতে আঁকড়ে ধরেই ওনার বেঁচে থাকা। বহুদিন পর আজ একমাত্র ছেলের কথা খুব মনে পড়ছিল সোবহান খানের। শিশিরের ভেজা তাজা সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে আনমনে চেয়েছিলেন ওই দূরে আকাশের দিকে। আজ যদি ওনার ছেলে ও বড় বৌমা বেঁচে থাকতো, তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো। নিজের চোখে ছেলের বিয়ে, ছেলের বউ, নাতিপুতি, সংসার দেখতে পাওয়াটাও ভাগ্যর বিষয়, যেটা সব মানুষের থাকে না। ঠিক তেমনি ওনার ছেলেও বড় বৌমার নেই। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সোবহান খান পেছনে ফিরতে দেখতে পেলেন তার বড় নাতি আধার খান গভীর মুখে দাঁড়িয়ে আছে। তিনি কিছু বলার আগেই আধার একের পর এক অভিযোগ তুলে ধরল তার দাদাজানের কাছে। সবটা শুনে মোটেও চিন্তিত হলো না সোবহান খান। হয়তো তিনি আগে থেকে জানতেন তার নাতি সাত সকালে এসে এমন কিছু বলবে, কারণ তিনি কামতেই করেছে এমন। নাতির আহব ভরা চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, তুমি আমার নাত বউকে পছন্দ করো না? দাদাজানের প্রশ্নের প্রত্যুত্তরে জবাব দিল আধার, কারণ ওই মেয়েটা একটা দোষী, একদম বাচাল টাইপের, সবসময় এমন কিছু অঘটন ঘটিয়ে বসে থাকবে সেটা বিপরীত মানুষকে বিপদে ফেলে দেয়। কোথায় কি বলতে হয় সেটাও জানে না। মেয়ে মানুষের মুখের ভাষা এত বাজে এতে পারে সেটা ওই মেয়েটাকে না দেখলে জানতামই না। সাধারণ কমন সেন্স বলতে কিছু নেই। এই তো কয়েক মাস আগে আমার সাবজেক্টে ডাবল জিরো পেয়ে ফেল করেছে, অথচ খুশির ঠেলায় পুরো ডিপার্টমেন্ট মিষ্টি বিতরণ করছেন। ভার্সিটিতে গেলে সারাক্ষণ ধেই ধেই করে ঘুরে বেড়ায়, সাথে নিজের মতো কয়েকটা পাগলকেও জুটিয়ে গিটার নিয়ে কিচিমিচির করতে থাকে, পুরো ভার্সিটিকে অতিষ্ঠ বানিয়ে রাখে। আর তুমি এমন মেয়েকে আমার গলায় বেঁধে দিলে। ওই মেয়েটাকে তো পাবনায় রাখা উচিত ছিল। ডিসকাসিং একটা মেয়ে। এক নাগারে কথাগুলো বলে থামলো আধার। ওই বেয়াদব মেয়েটার ঘটনানো ইতিহাসে শেষ নেই। সবটা যদি বলতে শুরু করলে তাহলে সকাল গড়িয়ে রাত হয়ে যাবে, তবু মেয়েটার কুকীর্তিগুলো বলা শেষ হবে না। সোবহান খান নাতের বলা অভিযোগ শুনে ঠোঁট চেপে হাসলেন। সেটা লক্ষ্য করে আধার গভীর মুখে বলল, আমি কোনো কৌতুক বললি নাই দাদাজান, আর না এখানে হাসার কোনো বিষয় রয়েছে। আম সিরিয়াস। দেখো নানু ভাই, তুমি একটু বেশি ভাবছো। মেয়েটা বাঁচানো খুব সহজ সরল। একজন মাইয়া যেটা মনে আসে সেটাই বলে দেয়, এতে খারাপের কিছু দেখছি না তো। আমার নাত বউ চঞ্চল প্রকৃতির মেয়ে, আর তুমি তার উল্টোপাল্টা, তাই এমন
রিয়াক্ট করছো। কিছুদিন একসাথে থাকো, সংসার করো, তারপর বুঝবা তোমার দাদাজান কেন এমনটা করছে। শোভন খানের কথা শুনে আধারের কপাল কুঁচকে গেল। যেখানে সে ওই মেয়েটার সাথে এক মুহূর্তের জন্য থাকতে চাচ্ছে না, সেটা কিনা সংসার করবে, তাও আবার ওই পাগল মেয়েটার সাথে, অসম্ভব। সেটা এটা কিছুতেই করতে পারবে না। দুঃখিত দাদাজান, তোমার এই কথাটা রাখতে পারলাম না, কারণ আমার ডিভোর্স চাই। নাতির মুখে ডিভোর্সের কথা শুনে সোবহান খান চমকে উঠলেন। তড়িঘড়ি কাছে এগিয়ে এসে বললেন, এমন অলক্ষ্য কথা বলতে নেই নানু ভাই। আমাদের সঙ্গে এখন একটি নতুন পরিবারও যোগ হয়েছে। তারা খুব আশা করে আমাদের ঘরে নিজেদের আদরের মেয়েকে দিয়েছে। নাত বউয়ের বাবা তো তোকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায়নি, অথচ তার আমার এক কথায় রাজি হয়ে নিজের কলিজার টুকরোকে দিয়েছে। আর সেখানে তুমি ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি আর কোনো পথ খোলা রাখিনি। দাদাজান, তাইলে আমার কথা শুনে রাখো নানু ভাই। তুমি যদি আমার নাত বউয়ের ডিভোর্স দাও, তাইলে আমি এই বাড়ি ছাইরা চলে যাবো। দাদাজানের কথা শুনে আধার দাঁত কিরমির করলো। এই বুড়োটা সব সময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তার ভালোবাসার মানুষ বলতে এই একজনই রয়েছে, তাই তো সব সময় বাধ্য হয়েই সব কিছু মেনে নেয়। চাইলেও সে আর দাদাজানকে হার্ট করতে পারে না। অথচ এই মানুষটাকে এই আজ খুব পরিচিত লাগছে তার কাছে। সাহেব পেছন থেকে চিকন মেয়েলি কণ্ঠস্বর শুনে দাদা নাতি দুজনে ঘাড় ঘুরিয়ে তাকায়। আলো মাথায় এক হাত লম্বা ঘোমটা তুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাল টুকরোকে মেহেদি রঙা দু হাতে সাইডে ধরে রেখেছে। পরনে সুতির সেলোয়ার কামিজ। সোবহান খান আলোকে দেখে মুখে লম্বা একটা হাসি টেনে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বললেন, এত সকালে উঠেছো কেন মা? আর রান্নাঘরে বা কেন গিয়েছো? আলো মুখ তুলে ধীরে কণ্ঠে বলল, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছিল না দাদু ভাই, তাই নামাজ পড়ে বাইরে এলাম। আর আমি রান্নাঘরে যাইনি, এটা তো শেফালি চাচি নিয়ে আসছিল তোমার জন্য, ওনার কাছ থেকে আমি নিয়ে এলাম। তুমি তো জানো দাদু ভাই, আমি আবার রান্না বান্না খুব একটা পারি না। শেষের কথাটা ফিসফিসিয়ে বলে আলো। সেটা শুনে সোবহান খান খুক করে কেশে আর চোখে নাতির দিকে তাকায়। আদার নিজের ফোনে ব্যস্ত, তার এই দিকে কোনো খেয়াল নেই। সোবহান খান কিছু না বলে নাত বইয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ধীরে কণ্ঠে শুধালেন, তোমার জামাইকে বলেছো নাকি? আমরা আগে থেকেই পরিচিত। আলো দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না দাদু ভাই, এখনো বলিনি। তবে আমি তোমার উপর খুব অভিমান করেছি। কেন? আমি আবার কি করলাম? তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে এখন বলছো আমি আবার কি করলাম? মানে সিরিয়াসলি দাদু ভাই? সোবহান খান চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই। ভালো না ছাই, তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভালিয়ে এই হিটলার স্যারের সাথে বিয়ে দিয়েছো। আমি এখন বুঝতে পারছি তুমি আগে কেন বলনি এই উজবুক বেটা তোমার নাতি। যদি বলতে তাহলে আমি বিয়ের রাতে দেওয়াল টপকে হলেও পালিয়ে যেতাম, তবু তোমার বদমাইশ নাতির বউ হতাম না। তুমি এমনটা না করলেও পারতে দাদু ভাই। আলো গোমরা মুখ করে তাকায়। সে এই মানুষটাকে বিশ্বাস করেছিল, সাথে খুব ভালোবাসে, একদম নিজের দাদার মতোই। কখনো সে দাদা দাদির নানা নাতির ভালোবাসা পায়নি। এই মানুষটার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত হওয়ার পর থেকে দাদার ভালোবাসা কেমন সেটা উপলব্ধি করতে পেরেছে। তাই তো খুব কম সময়ের মধ্যে মানুষটার সাথে মিশে গেছে। যখন জানতে পারলো এই মানুষটার নাত বউ হতে চলেছে, তখন সে খুশিতে পায়ে কেঁদে দিয়েছিল, কারণ সে কখনোই চায়নি এই মানুষটার এত ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তারপর নিজের বিয়ে করার খুব শখ ছিল, আর এত ভালো একটা মানুষের নাত বউ হতে পারাটা ভাগ্যের ব্যাপার ছিল। তাই তো নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। সাথে মানুষটা মিষ্টি মিষ্টি কথা তো ছিলই, কিন্তু এখন ইচ্ছে করেছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। চাইতে নাচতে বিয়ের করা মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে।
সোবহান খান আর কথা বাড়ালেন না, বরং নাথবাবুকে ইশারা করে বললেন, যাও যাও, তোমার স্বামীজানকে গিয়ে চা দাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আলো হাতে থাকা চায়ের দিকে তাকায়। এটা সে নিজের জন্য এনেছিল, একটু ইচ্ছে করছে না ওই লোকটাকে দিতে। রাতে কি নিষ্ঠুরভাবে তাকে ভিজিয়ে দিয়েছিল। এখন তো মনে চলছে এই গরম চা স্যারের মাথার ওপর ঢেলে দিই, তাইলে একটু ভালো লাগতো। তবে আপাতত গুরুজনের কথাই শুনল। আলো মাথা নাড়িয়ে ধীরে পাইয়ে গিয়ে গেল তার স্বামীর দিকে। আদার ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি পেছনে আলো এসে সব দাঁড়িয়েছে। মেয়েটি মাথা নিচু করেই দু হাতে টেপ বাড়িয়ে দিয়ে কিছু বলার আগেই মুখ খুলতে যাবে, তখনই আদার হুট করে পেছনে ঘুরে সামনে পা বাড়ায়। সঙ্গে সঙ্গে আলোর সাথে ধাক্কা লেগে যায়। ফলরূপ গরম চায়ের কাপ এসে সোজা আদারের জায়গা মতো পড়ে গেল। শীত! আদার চেঁচিয়ে ওঠে। হঠাৎ করে এমন হওয়ার আলো হতভম্ব হয়ে যায়। এখনই সাথে ভয় পেলে খুব এই না আবার তাকে থাপ্পড় মেরে দেয়। তাই চট জলদি হাঁটু গেড়ে বসে নিজের ওড়নার অংশ টেনে আধারের ভিজে যাওয়ার জায়গা মুছে দিতে দিতে অস্থির গলায় বলে উঠল, সরি সরি স্যার, আমি খুব সরি। আসলে বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। প্লিজ রাগ করবেন না। সরি। আধার দাঁতে দাঁত পিষে দাদাজানের দিকে তাকায়, যে কিনা এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই উল্টো পথ ধরে বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে যেতে শুরু করছে। আধার চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো এবং খপ করে এক হাতে মেয়েটার হাত চেপে ধরে হিসেল, মিস কালো, আপনি আমার কোথায় হাত রেখেছেন সেটা একবার খেয়াল করুন। স্যারের কথা শুনে আলোর হুঁশ ফিরে এলো। সে বড় বড় চোখের সামনে তাকিয়ে চট করে নিজের দু হাত সরিয়ে নিল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পেছনে ফিরেই দৌড়ে চলে গেল। ছি ছি, সে সাত সকালে কামটা করলো কি? সোজা স্যারের আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আলো, তুই আর জীবনেও ভালো হলি না। ছি, চল।